ইরান ইসরায়েল যুদ্ধবিরতির রেশ না কাটতেই আবারও সামনে এসেছে ইরানের এক ভয়ঙ্কর গোপন শক্তি কেন্দ্র ইস্পাহান। এটি কোনো সাধারণ স্থাপনা নয়, বরং মাটির অনেক গভীরে নির্মিত এমন এক পারমাণবিক ঘাঁটি যা বিশ্বের চোখ এড়িয়ে এতদিন ছিল কার্যত অদৃশ্য। এই ঘাঁটির ভেতরে রয়েছে ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এই ইস্পাহানে মজুত করে রেখেছে। এই স্থাপনাটি এতটাই গভীরে নির্মিত যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাও ব্যবহার করতে সাহস পায়নি, কারণ এমন মজবুত প্রতিরক্ষা কাঠামোর ভেতরে ঢোকা সম্ভব নয়, এমনটি জানানো হয়েছে। সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিশ্চিত করেন, ইস্পাহানে হামলার ক্ষেত্রে বাংকার ব্লাস্টার বোমা নয়, বরং সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। তারা একমত হয়েছেন যে ইরানের এই গভীর ভূগর্ভস্থ ঘাঁটি কার্যত মার্কিন হামলার আওতার বাইরে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান আগেই তাদের ইউরেনিয়ামের বড় অংশ নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি, তবে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এ দাবির সঙ্গে একমত নয়। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফিও বলেছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক শক্তি পৌঁছাতেই পারে না। 21 জুন ভোরে যুক্তরাষ্ট্র একযোগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে আক্রমণ চালায়। ফোর্দো ও নাতাঞ্জে ডজন খানেক বাংকার ব্লাস্টার বোমা ফেলা হলেও ইস্পাহানে ওই ধরনের কোনো হামলা সম্ভব হয়নি, কারণ এই কেন্দ্রটি এতটাই গভীরে যে এমনকি 30,000 পাউন্ড ওজনের বোমাও সেটিকে ধ্বংস করতে পারত না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে, তবু প্রাথমিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে ইরান হয়তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুদ আগেই সরিয়ে ফেলেছে। এমনকি ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও বিষয়টি ঘুরিয়ে স্বীকার করেছেন। সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন যেন আরও বেশি রহস্যময় ও শত্রুদের জন্য আতঙ্ক জাগা নেয়া। যুদ্ধবিরতির পরেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কেন্দ্রে এখন রয়েছে এই অদৃশ্য দুর্গ ইস্পাহান, যেখানে ঢুকতেই পারেনি মার্কিন অস্ত্র। প্রশ্ন উঠছে, এই হামলাকে বাস্তবে ধ্বংস এনেছে নাকি শুধু ধোঁয়ার কুয়াশা তৈরি করেছে? উত্তর খুঁজছে গোটা বিশ্ব। সাম্প্রতিক 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স অথবা থার্ড ব্যবস্থা সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায়, এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র প্রায় 60 থেকে 80টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ আনুমানিক 12 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার। ফলে মোট ব্যয় দাঁড়ায় 810 মিলিয়ন থেকে 1.215 বিলিয়ন ডলার পর্যন্ত। এই সিস্টেম সাধারণত উত্তরের হুমকি মোকাবেলায় ব্যবহৃত হলেও এবার প্রথমবারের মতো এত পরিমাণে মধ্যপ্রাচ্যে ব্যবহার হলো। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলের থার্ড মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। যদিও প্রতি বছর দেশটি মাত্র 50 থেকে 60টি থার্ড ইন্টারসেপ্টর উৎপাদন করে, ফলে গত 12 দিনে যে পরিমাণ ব্যবহৃত হয়েছে তা পুনরায় পূরণ হতে সময় লাগতে পারে একাধিক বছর। ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, যেমন গাদর, এমাদ, খেইবার শেকান এবং ফাত্তাহ 1। বিশেষ করে ফাত্তাহ 1 একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা 15 ম্যাক বেগে ছুটে আসে, ফলে এটি থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই উত্তেজনার সূচনা হয় গত 13 জুন, যখন ইসরায়েল তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় একাধিক হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ট্রু প্রমিস 3 নামে প্রতিশোধমূলক অভিযানে নামে। ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে ছোড়া হয় 22টি ক্ষেপণাস্ত্র, যা বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন 22 জুন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র তেহরানে গুরুত্বপূর্ণ নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। এই হামলার মাধ্যমে যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অবশেষে দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধ 24 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। তবে বিশ্লেষকদের মতে থার্ড ব্যবস্থার বিপুল খরচ, ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত জটিলতা এবং দুই পক্ষের কৌশলগত অবস্থান এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি করেছে।
ইরানের সামরিক হামলার পর ঐতিহাসিক বিজয় দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে উঠে এসেছে নেতানিয়াহুর প্রতি আস্থা হারাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। তার নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছে গভীর প্রশ্ন, আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা 12 দিনের সামরিক সংঘাতের পর বিজয়ের দাবি তুললেও তা নেতানিয়াহুর জনপ্রিয়তায় তেমন ইতিবাচক প্রভাব ফেলেনি। বরং গাজার যুদ্ধ পরিস্থিতি ও জিম্মিদের মুক্তি প্রক্রিয়া নিয়ে তার নেওয়া সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন সেই প্রক্রিয়া থামিয়ে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই নেতানিয়াহুর রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রিয়জনের নিরাপত্তা উপেক্ষা করছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ এর এক জরিপ বলছে, ইরান যুদ্ধেও নেতানিয়াহুর জনপ্রিয়তা তেমন বাড়েনি। লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা হারাচ্ছে, বরং ছোট দলের সঙ্গে জোট গঠন করাও এখন কঠিন হয়ে উঠতে পারে। জরিপ অনুযায়ী 59% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ অবিলম্বে থামানো হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে একটি শান্তি চুক্তি হোক। একই সঙ্গে 49% নাগরিক মনে করেন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য। ইসরায়েলের ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামাল হারমান বলেন, নেতানিয়াহু নিঃসন্দেহে একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ, তবে সমস্যাটা আস্থার জায়গায়। তিনি অতীতে একাধিকবার নিজের অবস্থান পাল্টেছেন, যার কারণে আজ দেশের জনগণের বড় একটি অংশ তার উপর আস্থা রাখতে পারছে না। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক জরিপ বলছে, ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক আস্থা দুয়েরই ক্ষেত্রে 50% সীমা অতিক্রম করতে পারেননি নেতানিয়াহু। প্রফেসর হারম্যান আরও বলেন, ইরানে হামলার চেয়েও নেতানিয়াহুর জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো আগাম নির্বাচন। মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে 6 মাস পর কি ঘটবে তা কেউই জানে না। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের 12 দিনের ভয়াবহ সংঘাতের পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান ও সৌদি আরবের সামরিক সংলাপ। ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ ফোনালাপে অংশ নেন। এটি ছিল মুসাফির দায়িত্ব গ্রহণের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার প্রথম সরাসরি যোগাযোগ। বার্তা সংস্থা মেহের জানায়, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার বিষয়সহ প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে বলা হয়, তারা ভবিষ্যতের সম্পর্কের রূপরেখা এবং যৌথ স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মতবিনিময় করেছেন। এই সংলাপের পেছনে রয়েছে এক রক্তাক্ত পটভূমি। গত 12 জুন ইসরায়েল ইরানে ভয়াবহ বিমান হামলা শুরু করে, যেটি টানা 12 দিন ধরে চলে। এই হামলায় ইরানের তৎকালীন সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাঘিরি নিহত হন। এর পরদিন 13 জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি মেজর জেনারেল মুসাভিকে নতুন সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করে। হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইসরায়েলের বিভিন্ন শহরে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে দেশটির অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অংশ নিয়ে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে। এই উত্তপ্ত অবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন ইরান ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতির পরপরই সৌদি ইরান সামরিক পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হওয়াকে কূটনৈতিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে এই ফোনালাপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী নিরাপত্তা কাঠামো গঠনের পথে একটি সম্ভাবনাময় সূচনা। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে এমন উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ একদিকে যেমন যুদ্ধোত্তর উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় নতুন মাত্রা যোগ করতে পারে।